তো আমরা এখন পড়তে যাব হচ্ছে সংরক্ষণশীল বল। আচ্ছা, এই সংরক্ষণশীল বল পড়ার আগে আমি যদি তোমাকে একটা কাজ দেই, তুমি কাজটাই করতে পারবা? দেখো তো, আমি তোমাকে বলতেছি যে এটা হচ্ছে ভূমি। ভূমিতে একটা বস্তু রাখা আছে। মনে করো বস্তুটার ভর হচ্ছে এম কেজি। বস্তুর ভর কত? এম কেজি। ওকে, আমি তোমাকে বললাম এই বস্তুকে এখান থেকে এইচ উচ্চতায় ওঠাতে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত? এইচ উচ্চতায় উঠাবা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত? ওয়ার্ক ডান বাই গ্রাভিটি ইকুয়াল টু হোয়াট? তুমি কি এই সমাধানটা আমাকে করে দিতে পারবা? একটু চিন্তা করো তো নিজেই, পারবা কিনা। যদি পারো তাহলে খুবই ভালো, যদি না পারো আসো আমার সাথে সাথে করে ফেলো। দেখো, কোনো জিনিসের যখন কৃতকাজ নির্ণয় করতে বলে তখন তোমাকে সর্বপ্রথম একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে যে বস্তুটার সরণ কতটুকু হয়েছে এবং কোন বল দ্বারা কৃতকাজ আমরা চাচ্ছি। একটা নির্দিষ্ট সরণের জন্য একটা বস্তুর উপর অসংখ্য বল কৃতকাজ করতে পারে। ঠিক আছে, আমাদের স্পেসিফিকলি যদি বলা হয় যে অমুক বল দ্বারা কৃতকাজ, তাহলে আমরা অমুক বলের সাথে সরণটাকে গুণ করে দিলেই কিন্তু আমরা কৃতকাজ পেয়ে যাব যে অমুক বলটা দ্বারা কৃতকাজ কত। এখানে যেমন স্পেসিফাই করে বলাই আছে যে গ্রাভিটি, তার মানে কি আমরা গ্রাভিটি দ্বারা কৃতকাজ নির্ণয় করব। এই তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সরণ কত। সরণ তো আমরা পেয়েই গেছি, তাহলে আমরা যদি এই পজিশনকে বলি এ পজিশন আর এই পজিশনকে বলি বি পজিশন, তাহলে আমরা অবশ্যই কৃতকাজের ফর্মুলা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কি লাগে, বল লাগে, তার সাথে কি লাগে, সরণ লাগে, আর আমরা জানি বল আর সরণের মধ্যবর্তী কোণটা লাগে। এখানে থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এফ ভেক্টর আর হচ্ছে এস ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। এইটা কিন্তু আমরা জানি একদম, খুব ছোটবেলা থেকেই আমরা এই জিনিসটা জানি যে এফ এস কস থিটা এইটাই হচ্ছে কৃতকাজের পরিমাণ। আচ্ছা, এখন এই হিসেবে আমি যে তোমাকে বললাম যে তুমি আমাকে এ থেকে বিতে কৃতকাজ নির্ণয় করে দাও, কার দ্বারা? তুমি আমাকে বের করে দিবা ডাব্লু এ থেকে বি, বা আমি শুধু বললাম হচ্ছে এ বি। আমার কি কি দরকার? বল দরকার। আচ্ছা দেখো তো, আমরা কোন বল চাচ্ছি এই ক্ষেত্রে? কোন বল চাচ্ছি ভালো করে খেয়াল করবা, কোন বল চাই? গ্রাভিটি দ্বারা কৃতকাজ চাচ্ছি, তার মানে আমাকে এখানে গ্রাভিটি নিতে হবে। তাহলে গ্রাভিটির পরিমাণ কত? যেহেতু আমরা এই এইচটাকে খুব ছোট ধরতেছি, আহামরি খুব বড় না, তাই গ্রাভিটি কিন্তু এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতেছে, গ্রাভিটেশনাল যে ফোর্সটা এমজি। দেখো, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাবা গ্রাভিটির পরিমাণ তত কমতে থাকে, অভিকর্ষ ত্বরণের মান, গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন তত কমতে থাকে। ঠিক আছে, তো মোটামুটি 10 কিলোমিটারের পর 10 কিলোমিটারের পর এই জিনিসের মধ্যে পরিবর্তনটা সিগনিফিকেন্ট আকারে দেখা দেয়। কিন্তু আমরা মনে করো আলোচনা করতেছি 4-5 মিটার নিয়ে, সর্বোচ্চ হইলে মনে করো 20 মিটার নিয়ে, তার জন্য কিন্তু জি এর মানটা চেঞ্জ হবে না। আর গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তন না হয়, কনস্ট্যান্ট থাকে, ভর তো আসলে এখানে আমরা চেঞ্জ করতেছি না, তার মানে কি এমজি জিনিসটা আমাদের কিন্তু এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ফোর্স বা অপরিবর্তনশীল বল, মানে বলের মানটা পরিবর্তন করতেছে না। তাহলে আমরা বলের মান কিন্তু পেয়ে গেছি, এই পুরো পথ জুড়েই বলের মান হচ্ছে এমজি। আচ্ছা, এবার সরণের মান কতটুকু? সরণের মান হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এইচ, এ থেকে বি এর সরাসরি লম্ব দূরত্ব। এ থেকে বি এর মধ্যে দুইটা অবস্থানের মধ্যে, দুইটা বিন্দুর মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বটাই তো সরণ, নাকি? তাহলে এ থেকে বি এর মধ্যে সরাসরি দূরত্ব কত? একদম স্ট্রেট লাইনটা কত? এইচ উচ্চতা, তাহলে এখানে বললাম এইচ। এবার আর কি দরকার? এখানেই কি শেষ? একটু চিন্তা করে দেখো তো, এখানেই শেষ কিনা? এখানেই শেষ নয়, অনেকেই এখানে শেষ করে দিবা, বাট দিস ইজ নট দ্য এন্ড, কারণ কস থিটা নিতে হবে। কস থিটাটা কি ছিল বলো তো? এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার আমাকে একটা কথা বলো, কস না হয় আমি লিখে দিলাম, তারপরে এখানে অ্যাঙ্গেলটা কত বসবে বলো তো দেখি, অ্যাঙ্গেলটা কত বসবে চিন্তা করে বলো। দেখো তো, এমজির ডাইরেকশন কি? এমজি সবসময় কাজ করে কি? ভূমির লম্ব বরাবর নিচের দিকে। এমজি কোথায় কাজ করে? ভূমির লম্ব বরাবর নিচের দিকে। এমজি কোথায় কাজ করে? ভূমির লম্ব বরাবর নিচের দিকে। 50 বার বলো আমার সাথে সাথে, এমজি কোথায় কাজ করে? ভূমির লম্ব বরাবর নিচে। এমজি কোথায় কাজ করে? ভূমির লম্ব বরাবর নিচে। তাহলে এটা মাটি, তাহলে মাটির সাথে লম্ব বরাবর নিচে কাজ করবে এমজি। আর
স্মরণ কোথায় হয়েছে? স্মরণ কিভাবে দেখাই আমরা? ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। যে কোনো ভেক্টরকেই আমরা কিভাবে দেখাই? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। স্মরণ তোমার শুরু হয়েছে, বস্তু যাত্রা শুরু করছে এইখান থেকে, শেষ হয়েছে এইখানে, তার মানে অবশ্যই তোমার স্মরণ হচ্ছে এইখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে তোমার স্মরণ। এদিকে দিলাম। তাহলে তোমার এইচ ভেক্টর যদি বলি, বা তুমি জাস্ট চিন্তা করো স্মরণটুকু, স্মরণ হচ্ছে তোমার এইটাই তোমার স্মরণের ডাইরেকশন, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। ওকে, ইনিশিয়াল ছিল এইটা, ইনিশিয়াল কত? যখন এ থেকে বি বলবা তখন এইটাই ইনিশিয়াল, আর এইটা কি হয়ে যাচ্ছে? এইটা হচ্ছে তোমার ফাইনাল। ওকে, তাহলে স্মরণের ডিরেকশন উপরে। তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত? এই জিনিস যদি এখন তুমি বলতে না পারো তাহলে কিন্তু একদম মায়ের। বল নিচে, স্মরণ উপরে, তাহলে অবশ্যই বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন মনে করতে পারো ভাই আপনি কি কাজ ক্ষমতা শক্তি পড়াইতেছেন? না, কাজ ক্ষমতা শক্তি পড়াইতেছি না, এই জিনিস জানা দরকার বলেই পড়াইতেছি। কেন পড়াইতেছি একটু পরে গেলেই বুঝতে পারবা। তা আসো আস্তে আস্তে আমরা যাই। আমি তোমাকে যা পড়াইতেছি তুমি চোখ বন্ধ করে পড়ো, কোশ্চেন করো না যে এই অমুক জিনিস অমুক জায়গায় কেন পড়াইতেছি। আমি পড়াইতেছি মানে তোমার এটা জানা দরকার আছে। ওকে, আচ্ছা, তাহলে এমজিএইচ কজ 180 ডিগ্রির মান কত? ক্যালকুলেটরে টিপো, কজ 180 ডিগ্রির মান পাবা হচ্ছে 0, যেটা দেখতে এইরকম। ঠিক আছে, কজ 180 ডিগ্রির মান -1। ওকে, তাহলে দিয়ে দাও এখানে। তাহলে -1 যদি হয় তাহলে এখানে কি আসবে বলো তো? এমজিএইচ ইন্টু -1, তার মানে কত? এটা আসবে হচ্ছে মাইনাস এমজিএইচ। ওকে, এই কৃতকাজটা আমরা কার দ্বারা নিছি বলতো? এই কৃতকাজটা আমরা কিন্তু গ্রাভিটির দ্বারা নিছি। এই কথাটা মাথায় আছে? একদম শুরুতে গ্রাভিটির দ্বারা কৃতকাজ নিছি আমরা। কার দ্বারা নিছি? গ্রাভিটির দ্বারা। ওকে, এখন আমি যদি তোমাকে আরেকটা কথা বলি, তুমি আরেকটু কষ্ট করো। তুমি একটা কষ্ট করে তো আমাকে এ থেকে বি এর কৃতকাজটা নির্ণয় করে দিছো, তাই না? আমি তোমাকে বললাম তুমি আরেকটু কষ্ট করে আমাকে বি থেকে এ এর কৃতকাজটা নির্ণয় করে দাও। তুমি এ থেকে বিতে গেলা, তারপর আমার এতে মন শান্তি হইল না, আমি তোমাকে বললাম যে ভাই আমাকে তুমি এবার বি থেকে এতে আসতে যে কৃতকাজটা হবে সেটা বের করে দাও, এবং এইটাও দিবা হচ্ছে গ্রাভিটির দ্বারা কৃতকাজ কত সেইটা। আমি তোমাকে বললাম, আমি তোমাকে বলতে পারি না এই ডিমান্ডটুকু আমি করতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে তুমি বলবা যে কি কি দরকার তোমার? বল দরকার, স্মরণ দরকার, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ দরকার, এই তিনটাই তো, আর কিছু আছে? নাই। তাহলে এমজি তো তুমি জানো যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, তাই আমাদের এমজি নিতেই হবে বলকে। স্মরণ কত হবে? স্মরণের মানটা তো এইচ, কারণ তুমি কোথায় আসতেছো? তুমি আসতেছো বি থেকে এতে একবার ফিরে, তাই না? আচ্ছা, বি থেকে এতে যখন ফিরে আসলা তখন তোমার বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত? আবার কি 180 ডিগ্রি? ভালো করে চিন্তা করবা। যখন তুমি বি থেকে এতে আসবা, এই যে বি আর এই যে এ, তুমি যখন বি থেকে এতে, বি এর লেভেল থেকে এ এর লেভেলে ফিরে আসতেছো, তখন কিন্তু তোমার ইনিশিয়াল পয়েন্ট হয়ে গেছে এইটা। তোমাকে কি বললাম আমি? তুমি যেখান থেকে যেখানে আসবা সেটাই তোমার ইনিশিয়াল ফাইনাল ডিফাইন করবে, তাই না? তাহলে তুমি শুরু করছো এখানে আর শেষ করলা কোথায়? শেষ করলা এইখানে। তাহলে তোমার ইনিশিয়াল এইটা আর ফাইনাল কিন্তু এইবার এইটা, যখন তুমি বি থেকে এর কথা বলতেছো। তাহলে বি থেকে এতে এই পর্যন্ত স্মরণের মান কত? স্মরণের মান কিন্তু এইচ, কিন্তু ডাইরেকশন উপর থেকে নিচে, কারণ তোমার শুরু হয়েছে কোথায়? আমরা জানি স্মরণকে সবসময় ইনিশিয়াল থেকে ফাইনালে দেখাইতে হয়, ইনিশিয়াল থেকে ফাইনালে দেখাইলাম। তাহলে এইটা হচ্ছে এবার তোমার স্মরণ। ওকে, এর মান কত? মান কিন্তু চেঞ্জ হয় নাই, মান কিন্তু তোমার এইচই আছে। ওকে, তাহলে মান এইচই আছে, কিন্তু এবার খেয়াল করে দেখবা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে বল আর স্বর্ণের মধ্যবর্তী। দেখো, এমজি নিচের দিকে, স্বর্ণ নিচের দিকে, যখন বস্তু এইখানে উঠে গেছে এমজি কি নিচের দিকে না লাগে উপরের দিকে লাগা শুরু হয়েছে? এটা কি সম্ভব? এমজি সবসময় নিচের দিকেই আছে। তাহলে বস্তু যখন নিচে নামতেছে তখনও কিন্তু স্মরণের ডাইরেকশন এইটা, গ্রাভিটি নিচের দিকেই কাজ করতেছে। ওকে, তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত? দেখাই দেয় আরেকটু, তাও এই যে এমজিটা এখানেই আছে, তখন বল আর স্মরণের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো তো এর মানটা কত? এর মানটা হচ্ছে তোমার এমজি এইচ, আর কস 0 ডিগ্রির মান হলো গিয়ে 1। তাহলে আলটিমেটলি তোমার কৃতকাজটা কত আসলো? এম জি এইচ। এইবার আমি যদি তোমাকে বলি তুমি একটু দুইটা কষ্ট তো করছো, আমি তোমাকে বললাম ভাই আর একটু কষ্ট করো, অল্প একটু কষ্ট, বেশি কষ্ট না, অল্প কষ্ট,
অল্প কষ্ট করে এই যে তুমি দুইটা কৃতকাজ করলা, এই দুইটা কৃতকাজকে একটু যোগ করে দাও। অর্থাৎ আমি তোমাকে বললাম তুমি এই যে এ থেকে বিতে গেলা, বি থেকে আবার এতে ফিরে আসলা, এই পথের কৃতকাজটুকু বের করে দাও। ওকে, তাহলে এই যে আমরা কি করব, আমরা জানি কাজ স্কেলার রাশি, তাই এই যে আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, এতে আমার কৃতকাজ কত হইলো সেটা কিভাবে বের করতে পারি? এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, এই যে কৃতকাজ আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি কৃতকাজ যেহেতু স্কেলার রাশি, তার মানে আমি এ থেকে বি এর কৃতকাজটা একবার বের করে নিয়ে তারপরে আবার বি থেকে এ এর কৃতকাজটা একবার বের করে নিয়ে দুইটাকে ইন্ডিভিজুয়ালি যোগ করে দিলেই তো আমাদের টোটাল কৃতকাজ পাওয়া যায়, তাই না? তাহলে টোটাল কৃতকাজ যেটা পাওয়া যাচ্ছে সেটা কত হচ্ছে? এ থেকে বি এর জন্য মাইনাস এমজিএইচ আর বি থেকে এ এর জন্য প্লাস এমজিএইচ ইকুয়াল টু কত? ইকুয়াল টু আসলো 0। এই যে দেখলা আমি এ থেকে বিতে গেছি, বি থেকে এতে গেছি, এই জিনিসটাকে কি বলে জানো? চক্রের কৃতকাজ। কারণ আমি শুরু করলাম এ পয়েন্ট নিয়ে, দেখো আমি শুরু করছি এ পয়েন্ট নিয়ে, এ পয়েন্ট নিয়ে শুরু করে আমি একবার কোথায় গেছি? বিতে গেছি, বিতে গেছি, তারপরে আবার বি থেকে এতে ফিরে আসছি। তাহলে আমি একটা চক্র সম্পাদন করলাম না, একটা সাইকেল মেনটেন করলাম না, একটা লুপ বা ক্লোজ পথ মেনটেন করলাম না? তাহলে এই জিনিসটাকে কি বলে? চক্র। আর যেহেতু কৃতকাজটা নির্ণয় করতেছি, তাই আমরা কি করলাম আসলে? আমরা চক্রে কৃতকাজ নির্ণয় করলাম। আর এই চক্রের কৃতকাজটা কি আসলো? 0 এর সমান। তাহলে কোন বল দ্বারা চক্রের কৃতকাজ শূন্য আসলো? কোন বল দ্বারা চক্রের কৃতকাজ শূন্য আসলো? দেখো তো, গ্রাভিটি। কোন বল দ্বারা? গ্রাভিটি। এটা কোন বল দ্বারা কৃতকাজ ছিল? অবশ্যই গ্রাভিটি দ্বারা কৃতকাজ। তাহলে এই যে আমরা চক্রের কৃতকাজ পাইলাম, এইটাই হচ্ছে সংরক্ষণশীল বলের একটা ধর্ম, যেখান থেকে সংরক্ষণশীল বলের সংজ্ঞা দেওয়া হয়। দেখো আমরা কিছু না পড়েও সব পড়ে ফেললাম। যেই বল দ্বারা এক চক্রের কৃতকাজ শূন্য হয় সেই বলকেই কি বলে? সংরক্ষণশীল বল বলে। তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞা এইভাবে দিতে পারি যে কোনো বস্তুকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে গেলে, অপর বিন্দুতে নিয়ে গিয়ে পুনরায় ওই বিন্দুতে ফিরিয়ে আনলে, কোনো বস্তুকে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে গিয়ে পুনরায় ওই বিন্দুতে ফিরিয়ে আনলে যেই বল দ্বারা পুরো চক্রের কৃতকাজটা হয় শূন্য, সেই বলটাই সংরক্ষণশীল বল। দ্যাটস ওয়াই আমাদের গ্রাভিটি দ্বারা কৃতকাজ যেহেতু এক চক্রে 0 হয়েছে, সেহেতু গ্রাভিটি হচ্ছে একটা সংরক্ষণশীল বল। কোথায় লিখবো? কি কালি দিয়ে লিখবো? এই যে এই কালি দিয়ে লিখতেছি। গ্রাভিটেশনাল, গ্রাভিটেশনাল force is a কনজারভেটিভ ফোর্স। মানে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, বা গ্রাভিটেশনাল ফোর্সকে আমরা বলতে পারি কি? মহাকর্ষ বল, তাই না? মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। মহাকর্ষ বলের লেজুর হিসেবেই তো এই যে গ্রাভিটি জিনিসটা আছে। আমরা কি জানি? মহাকর্ষ ও অভিকর্ষ, গ্রাভিটেশন অ্যান্ড গ্রাভিটি, তাই না? আচ্ছা, তাহলে গ্রাভিটেশনাল ফোর্স এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স কাদেরকে বলবো? যেই সকল বল দ্বারা এক চক্রের কৃতকাজ শূন্য হবে। আরও কিছু এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল? মনে করো এই যে, মনে করো মহাকর্ষ, এটা তো বললামই মাত্রই। এখন মহাকর্ষ আছে মানে কি? এর সাথে লেজুর হিসেবে কে আসতেছে? অভিকর্ষ। ওকে, এর বাইরে আরও আছে হচ্ছে স্থির বৈদ্যুতিক বল, যেই বল নিয়ে আমরা এতক্ষণ পড়ালেখা করলাম, মানে কুলম্ব বল। আরও আছে চুম্বক বল। চুম্বক বল, এইগুলা হচ্ছে সংরক্ষণশীল বলের এক্সাম্পল। তাহলে সংরক্ষণশীল বল কাদেরকে বলবো? যেই সকল বল দ্বারা এক চক্রের কৃতকাজ শূন্য হবে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখি আমরা, যে এক চক্রের কৃতকাজ যে শূন্য হচ্ছে গ্রাভিটি দ্বারা, এটার একটা এক্সাম্পল। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি এরকম, ওকে, এই হচ্ছে ত্রিভুজের এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, আর এইটা হলো সি পয়েন্ট। ওকে, আচ্ছা, এইটুকুর যে সরণটা, এই সরণটাকে আমি বলে দিলাম হচ্ছে এস এসি। এটুকু দৈর্ঘ্যটা ধরো, এর দৈর্ঘ্যটা বলে দিছি এস এসি। ওকে, এই দৈর্ঘ্যটা কত?
এই দৈর্ঘ্যটাকে আমি বললাম এস বিসি, এই দৈর্ঘ্যটাকে বললাম হচ্ছে এস এ বি। ওকে, আচ্ছা এই তিনটে দৈর্ঘ্য আমি তোমাকে বলে দিলাম। এই অবস্থায় এইখানে একটা বস্তু রাখছি আমি যার ভর হচ্ছে এম, একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম। ওকে, আমি বললাম যে তুমি এম ভরের এই বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে যাও, বি থেকে সিতে নিয়ে যাও, নিয়ে আবার সি থেকে এতে ফিরায় নিয়ে আসো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, তুমি যদি এ থেকে বি এর জন্য কৃতকাজ নির্ণয় করতে চাও গ্রাভিটি দ্বারা, অবশ্যই গ্রাভিটি দ্বারা কোন বল দ্বারা কৃতকাজ করতেছো সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। ওকে, আচ্ছা তাহলে এ থেকে বি তে যদি গ্রাভিটি দ্বারা কৃতকাজটা বের করতে চাও, ভালোভাবে খেয়াল করো তো, গ্রাভিটি সবসময় এই দিকেই ক্রিয়া করতেছে না? দেখো তো, গ্রাভিটি সবসময় এই দিকেই ক্রিয়া করতেছে, নিচের দিকে, তাই না? এমজি। আর তুমি যখন এস এ বি, এই এ থেকে বিতে যাচ্ছ, তখন তোমার সরণ কোনটা? তখন তোমার সরণ হচ্ছে এইটা, ঠিক না? এই যে এইটা হচ্ছে তোমার সরণ। এ থেকে বিতে যখন যাবা তখন সরণ এইটা অবশ্যই, নাকি? নাকি কোনো দ্বিমত আছে তোমার? কোনো দ্বিমত কি আছে? থাকা উচিত না। আচ্ছা তাহলে দেখো, তোমার বল হচ্ছে এইটা আর সরণ হচ্ছে এইটা, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত পাচ্ছ তুমি? দেখো তো, বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই অবস্থায় তুমি কৃতকাজ কি পাবা বলো তো? তোমাকে বল লাগবে, বল কত? এমজি। সরণ লাগবে, সরণ কত? সরণ হচ্ছে এস, ওই যে এ বি, ইন্টু বল আর সরণের মধ্যবর্তী কোণের কজ, তাহলে এটা কি 90 ডিগ্রি। আচ্ছা কজ 90 ডিগ্রির মান কত হয় এটা কিন্তু জানা উচিত। কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, 0। তাহলে তুমি আলটিমেটলি এই পুরো কৃতকাজটা কি পাবা? পুরো কৃতকাজটা পাবা 0। আচ্ছা এইবার তুমি বি থেকে সিতে কৃতকাজটা নির্ণয় করবা। বি থেকে সিতে কৃতকাজ নির্ণয় করো। তাহলে বি থেকে যখন সিতে কৃতকাজ নির্ণয় করবা, দেখো তো তোমার সরণ কি এইটা না? অবশ্যই সরণ এইটা, তাহলে সরণ এইটা। বলের ডাইরেকশনটা কি চেঞ্জ হয়ে গেছে? বল কি এমজি এখন নিচের দিকে না লাগে অন্য কোনো দিকে অ্যাক্ট করতেছে? না, তোমার বল কিন্তু এই দিকেই আছে, তাই না? এমজি। তাই বল আর সরণের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত তোমার? 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে বসাও, বল নিলাম, সরণ কত এবার? সরণ হচ্ছে এস বিসি, এস বিসি ইন্টু কস কত হবে? কস 180 ডিগ্রি ইকুয়াল টু কজ 180 ডিগ্রির মান কত বাবা? কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, একটু আগেই বলছি। তাহলে তুমি এখান থেকে এইটা পাচ্ছ না, মাইনাস এমজি ইন্টু এস বিসি, এটুকু পাইলা, তাই তো? আচ্ছা এইবার তুমি যখন সি থেকে এতে আসতেছো, এই পার্টটা বেশ ভালোভাবে ইম্পর্টেন্ট। এই যে এই দিকে যখন আসতেছো, তখন দেখো তো তোমার বল কোথায়? বল তো ভাই নিচের দিকেই আছে। এমজি কি নিচের দিকে ছাড়া অন্য কোথাও অ্যাক্ট করবে বলো তো আমাকে এটা কথা? এমজি কি নিচের দিক ছাড়া অন্য দিকে কোনো দিকে ক্রিয়া করবে না? তাই তোমার বল তখন কোনটা? বল কিন্তু এইটাই, এই যে এইদিকেই তোমার এমজি, এইদিকেই। ওকে, তাহলে এইদিকে এমজি, তাহলে নিচের দিকে এমজি, আর তোমার সরণ হচ্ছে এইদিকে। সরণ কোথায়? এইদিকে। তাহলে এই মধ্যবর্তী কোণটাকে তুমি যদি বলে দাও হচ্ছে থিটা, থিটা, ঠিক আছে? বা ওইটা যেহেতু সি দেওয়াই আছে, ওইখানে তো সি দেওয়াই আছে, তুমি বলে দাও ওইটাকে শুধু সি, অ্যাঙ্গেল ওইটা সি। তাহলে তুমি আমাকে বের করে দাও তো যে ওয়ার্ক ডান সি থেকে এ গ্রাভিটি দ্বারা, অবশ্যই এটা কত আসবে? তাহলে এটা আসবে হচ্ছে এমজি ইন্টু এস এসি ইন্টু কস কত? কস সি। এখন একটা কথা বলো, এই ত্রিভুজ থেকে তুমি কস সি ইকুয়াল টু কি বলতে পারবা? একটু শুধু তাকায় দেখো এখানে, কস সি ইকুয়াল টু কি বলা যাবে? এই চিত্রে তাকায় দেখো, কস সি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এস বিসি। আচ্ছা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা তো ভূমি নাকি? এস বিসি বাই অতিভুজ কত? এস এসি। এই মানটা তুমি এখানে বসায় দাও তো। এমজি এস এসি আর কস সি এর মান হচ্ছে তোমার এস বিসি বাই এস এসি। তাহলে এস এসি বাদ না,
এই যে এস এসি আর এস এসি বাদ, তাহলে কি পাওয়া যাচ্ছে এখান থেকে তোমার এমজি এস বিসি পাওয়া গেল। এইবার আমি যদি তোমাকে বলি যে তুমি এক চক্রের কৃতকাজ নির্ণয় করে দাও, এ থেকে শুরু করে এতে, এ থেকে শুরু করে তুমি বিতে গেলা, ভালো কথা, বি থেকে শুরু করে তুমি সিতে গেলা, ভালো কথা, সি থেকে এতে আসলা, এবং এই কৃতকাজটা আমি চাচ্ছি যে তুমি আমাকে গ্রাভিটি দ্বারাই বের করে দাও। তাহলে গ্রাভিটি দ্বারা যে কৃতকাজটা পাওয়া যাবে অবশ্যই সেটা হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কৃতকাজের যোগফল, কারণ কাজ কি স্কেলার রাশি, এর আগেও বলছি। তাহলে এ বি, তারপরে বিসি, তারপরে সি এ। এইবার শুধু মানগুলো বসায় দাও তো যা যা পাইছো। এ থেকে বি এতে যাইতে গ্রাভিটি দ্বারা কৃতকাজ কত ছিল? 0। তা প্লাস এইখানে দেখো বি থেকে সিতে যাইতে গ্রাভিটি দ্বারা কৃতকাজ কত? মাইনাস এমজি এস বিসি প্লাস এই যে সি থেকে এতে আসতে কৃতকাজ কত হইল? এমজি এস বিসি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আলটিমেটলি তোমার 0ই আসলো। তার মানে কি গ্রাভিটি যে অ্যাকচুয়ালি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল, সেই ব্যাপারটার সাথে কি তুমি একমত? অবশ্যই একমত হইতেই হবে। এইবার গ্রাভিটি দ্বারা কৃতকাজের আরও কিছু কথাবার্তা আছে। কেমন কথাবার্তা? এই জিনিসগুলো তোমরা জানো। গ্রাভিটি দ্বারা বা সংরক্ষণশীল বল দ্বারা যে কৃতকাজ হয়, সেই কৃতকাজটা পুনরুদ্ধার করা যায়। কিভাবে পুনরুদ্ধার করা যায়? সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার করা যায় কিভাবে? এই যে মনে করো এইখানে তুমি একটা বস্তুকে রাখছিলা, ঠিক আছে, আরও তো সুন্দর চিত্র রাখতেছি না, এটা গ্রাউন্ড। এইখান থেকে তুমি একটা বস্তুকে যখন গ্রাভিটির বিপরীতে কৃতকাজ করে এইখানে নিয়ে গেলা, এই উচ্চতায়, তখন কিন্তু এর মধ্যে এনার্জি চলে আসছে, এবং এই এনার্জিটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা বলতে পারতেছি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটা হয়ে যাবে কত? এমজিএইচ। তুমি অ্যাকচুয়ালি কাজ করছো কি? ডাব্লু এ থেকে বি গ্রাভিটি দ্বারা কৃতকাজ এ থেকে বিতে যাইতে তোমার হয়েছে মাইনাস এমজিএইচ, এবং এই মাইনাস এমজিএইচ এর মাইনাস মানটা কৃতকাজ যা হয়েছে তার নেগেটিভ মানটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হয়েছে। তার মানে পোটেনশিয়াল এনার্জিটা কেমন আসছে? মাইনাস ওয়ার্ক ডান এ থেকে বি, এই যে এইটা। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি না, এখানে আরো একটু কথা আছে, এটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এটা আর সামনে আমি বলবো, তোমরা নর্মালি তো পোটেনশিয়াল এনার্জি হিসেবেই জানো, ঠিক আছে। আমরা গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি যখন 0 ধরি, তার সাপেক্ষে এটাকে বলি পোটেনশিয়াল এনার্জি। গ্রাউন্ডেরটা 0 না ধরলে আমি বলতাম ওভারঅল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বা বিভব শক্তির পরিবর্তনটা হচ্ছে গ্রাভিটি দ্বারা যে কৃতকাজটা করা হচ্ছে তার নেগেটিভ মানটা। ওকে, গ্রাভিটি দ্বারা কৃতকাজ মাইনাস এমজিএইচ, তার নেগেটিভ মান হচ্ছে কি? অবশ্যই পজিটিভ এমজিএইচ আসবে, সেটাই হচ্ছে আমার এখানকার পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। যদি এটাকে 0 ধরি তাহলে হবে শুধু পোটেনশিয়াল, না হয় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এই তো, তাহলে দেখো আমি কাজ করতেছি, কাজেরটার বিপরীত রাশিটা কি? পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হচ্ছে। তাই এই ক্ষেত্রে বলতে পারি যে কৃতকাজটা পুনরুদ্ধার করা যায়, ঠিক আছে। তুমি এইখান থেকে এইখানে যেতে যা কৃতকাজ হবে, এইখান থেকে এইখানে আসতে গেলে ঠিক তার অপোজিট কৃতকাজটা হবে। একটু আগেই দেখছি, এইখান থেকে এইখানে গেলাম গ্রাভিটি দ্বারা কৃতকাজ মাইনাস এমজিএইচ, এইখান থেকে এইখানে আসলে কৃতকাজটা কত হয়ে যাইতো বলো তো? এই যে এ থেকে বিতে গেলাম, কৃতকাজটা কত হইলো? পজিটিভ নেগেটিভ এমজিএইচ। বি থেকে এতে আসলে হইতো পজিটিভ এমজিএইচ। ওকে, আরো কথা আছে যে গ্রাভিটি দ্বারা কৃতকাজটা পথের উপরে নির্ভর করে না। কি বললাম? গ্রাভিটি দ্বারা কৃতকাজটা পথের উপরে নির্ভর করে না। এটা শুধু গ্রাভিটির জন্য না, সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পথের উপরে নির্ভর করে না। কিভাবে পথের উপরে নির্ভর করে না ব্যাপারটা খেয়াল করো। মনে করো এই একটা ত্রিভুজ, আমি তোমাকে এটা কিছু মান দিয়ে করাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে। তোমাকে আমি বললাম যে এক বন্ধুকে তুমি বলো সে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, আর আরেক বন্ধু সরাসরি এ থেকে সিতে যাবে। কি করবে? প্রথম বন্ধু এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, আরেক বন্ধু সরাসরি 2 নাম্বার পথ, এটা বললাম 1 নাম্বার পথ, এ থেকে বি, বি থেকে সি, আর সরাসরি হচ্ছে এ থেকে সি, সরাসরি
এ থেকে সি, তাহলে কার কৃতকাজ বেশি হবে? আমি কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে দিচ্ছি, যেমন এটা ধরলাম 3 বা এটা ধরলাম 4, এটা ধরলাম 3 মিটার করে দিলাম, আর এটা হচ্ছে 5 মিটার। ওকে, এখন আমি যদি তোমাকে বলি গ্রাভিটি, তুমি ধরো জি কে জি রাখো, কোনো সমস্যা নেই, জি কে জি রাখো। আচ্ছা, তাহলে যে 1 নাম্বার পথটা অনুসরণ করবে 1 নাম্বার পথের জন্য, তাহলে 1 নাম্বার পথে তাকে কি বের করতে হবে? ডাব্লু এ থেকে বি, বি থেকে সি। তার মানে কি, তাকে মেনটেন করতে হবে প্রথমে এ থেকে বি এর জন্য কৃতকাজ, তারপরে বি থেকে সি এর জন্য কৃতকাজ। এবার দেখো এ থেকে বি এর যে কৃতকাজ, দেখো গ্রাভিটি কোথায় কাজ করতেছে? নিচের দিকে, এমজি আমরা জানি নিচের দিকে, যে কোনো অবস্থাতেই যাও তোমার এমজি নিচের দিকেই কাজ করবে। ওকে, তাহলে দেখো ওর জন্যে এমজি মানে কি 2g, আর সরণ কত? এস, আর মধ্যবর্তী কোণ কত? এই যে বল এইদিকে, সরণ এইদিকে, বল এইদিকে, সরণ এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। ওকে, তারপরে এই যে বি থেকে সি, বি থেকে সি এর জন্য এমজি নিচের দিকে, তাহলে এমজি মানে কি 2g। ঠিক আছে, তারপরে সরণ কোথায়? উপরের দিকে 3, তারপরে মধ্যবর্তী কোণ কত? বল এইদিকে, সরণ এইদিকে, তাহলে এটা হচ্ছে cos 180 ডিগ্রি। ওকে, তাহলে আলটিমেটলি তোমার এটা কত আসতেছে? এটা মান আসলো 0, এটা আসলো 0, আর এটা আসবে হচ্ছে -6g। তার মানে তোমার আলটিমেটলি কাজটা আসলো -6g। এবার কেউ যদি সরাসরি এ থেকে সিতে যাইতো, কেউ যদি সরাসরি এ থেকে সিতে যাইতো, তাহলে ব্যাপারটা চিন্তা করো তো কি আসতো? এটা বললাম 2 নাম্বার পথ, তাহলে ডাব্লিউ এ থেকে সি। হ্যাঁ, ওকে, তাহলে আসো, তাহলে এ থেকে সি এর জন্য যে কাহিনীটা হইতো, খেয়াল করো এমজি নিচের দিকে, এমজি কোথায়? নিচের দিকে, আর সরণ হচ্ছে তখন এই দিকে, তখন সরণ হচ্ছে এই দিকে, এই বরাবর, তাই না? তাই বল আর সরণের মধ্যবর্তী কোণ কত আসতো দেখো তো, এইটা কত? 90, আর এইটুকু কত? থিটা। তাহলে তখন কি আসতো? 90 ডিগ্রি প্লাস থিটা, তাই না? তাহলে তোমার এই ক্ষেত্রে আসতো বল এমজি, সরণ এস, এবং কস 90 ডিগ্রি প্লাস থিটা। এবার এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 জি। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু কত দেখো 5 মিটার সরণ হচ্ছে 5। এবার cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে যে মাইনাস সাইন থিটা হয়, এটা কি সবাই জানো? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এটা মনে রাখবা। ওকে, তাহলে আসো এখান থেকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? -5×2=10 যে, তাই 10g সাইন থিটা। এইবার তুমি সাইন থিটার মানটা বসাও তো এখান থেকে। সাইন থিটা কত হচ্ছে? এই ত্রিভুজ থেকে সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ, লম্ব কত? 3, আর এটা কত? 5। তাহলে এটা গেল হচ্ছে -6g। তার মানে দেখো গ্রাভিটি দ্বারা কৃতকাজ পথের উপরে ডিপেন্ড করে না, তুমি এ থেকে সিতে গেলেও যেই কৃতকাজ হবে, ওই একই কৃতকাজ তুমি এ থেকে বি হয়ে তারপর সিতে গেলেও একই কৃতকাজ হবে। কার দ্বারা? গ্রাভিটি দ্বারা, অবশ্যই। কার দ্বারা? গ্রাভিটি দ্বারা। ওকে, এখন তুমি যদি ওই পথে না গিয়ে এইরকম একটা পথে যাইতা, মনে করো এইরকম করে, এই যে টিউ 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 এরকম করে যাইতা, ঢেউ 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 করে, তাও এটা মনে করলাম আমি 3 নাম্বার পথ তোমার। ঠিক আছে, আরেকটা মনে করলাম এই দিক দিয়ে 4 নাম্বার পথ। ঠিক আছে, এগুলার জন্য কৃতকাজ ওই সেমই হইতো। ওকে, 3 নাম্বার পথ, 4 নাম্বার পথ, এই যে বললাম এগুলা শুধু আদি আর শেষ বিন্দুর অবস্থানের উপরে ডিপেন্ড করে, আদি আর শেষ বিন্দুর অবস্থানের উপরে ডিপেন্ড করে, তাদের কোন পথ মেনটেন করে যাচ্ছ এই পথের উপরে ডিপেন্ড করে না। আরেকটা কথা এই আগের চিত্র থেকে বলতে হবে, সেটা হচ্ছে বলতেছিলাম এই যে এ থেকে বি তে কৃতকাজ তুমি পাবা হচ্ছে -mgh, আবার ডাব্লু বি থেকে এ যখন করবা তুমি, তখন তুমি পাবা হচ্ছে পজিটিভ mgh। তাহলে এইখান থেকে তুমি অবশ্যই এই কথাটা বলতে পারো যে যে ডাব্লু এ থেকে বি যা হবে গ্রাভিটি দ্বারা কৃতকাজ এ থেকে বিতে গেলে যা হয়, ঠিক তার অপোজিটটা হয় বি থেকে এতে গেলে, মানে নেগেটিভটা। এবং এই কাহিনীটা হয় বলেই তো আসলে এক চক্রের কৃতকাজ 0 থাকে, নাকি? না হয় হয়তো 0। এ থেকে বিতে গেলে যে কৃতকাজটা হয়,
বি থেকে এতে গেলে তার যদি নেগেটিভটা না হইতো তাহলে কি এক চক্রের কৃতকাজটা শূন্য করতে পারতা? মানে ব্যাপারটা বুঝো, W1 প্লাস W2 ইকুয়াল টু 0 হইলেই তো তুমি বলতে পারবা যে W1 ইকুয়াল টু মাইনাস W2, ঠিক না? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইগুলোই গেল আমাদের কথাবার্তা। এইবার আমরা যদি একটু এজেন্ট নিয়ে কৃতকাজের কথা বলি, একটু এজেন্ট নিয়ে কৃতকাজের কথা বলবো আমরা। তাহলে এজেন্ট দ্বারা কৃতকাজ মানে কি, ব্যাপারটা বুঝো। এই যে মনে করো এইখানে একটা বস্তু রাখতেছি, এর ভর হচ্ছে m, আমি এ থেকে এই বি পয়েন্টে উঠাইতে চাই একে, বি পয়েন্টে। এবার আমি কাজ করব এজেন্ট দ্বারা, মানে আমার হাত দ্বারা। আমি যদি একে এইখান থেকে এইখানের দিকে বল প্রয়োগ না করি তাহলে কি বল এই বস্তুটা উপরে উঠবে? গ্রাভিটির বিপরীতে, সংরক্ষণশীল বলের বিপরীত দিকে অটোমেটিক কৃতকাজ হবে না, এজেন্ট দ্বারা কৃতকাজ করতে হবে। তাই নিচের দিকে যে এমজিটা আছে, নিচের দিকে যে এমজিটা আছে একে অতিক্রম করে আমাকে এই দিকে প্রয়োগ করতে হবে এফ এক্সটার্নাল, যে এক্সটার্নালকে তুমি বলতে পারো এফ এক্সটার্নাল এজেন্ট, যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। আমি শুধু এফ এক্সটার্নাল দিয়ে দিলাম, এফ ই এক্স টি এক্সটার্নাল এজেন্ট। এবার এই এক্সটার্নাল এজেন্টের বলটা মনে করো এমজি যদি হয় এইরকম, ধরো ধরো এটা লেট, ধরো এমজি যদি হয় এরকম যে 50 নিউটন, তাহলে এই এফ এক্সটার্নালটা তোমার 50-এর তে তোমার মনে করো এইরকম 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 হওয়া লাগবে, 50.001, মানে এর প্রায় প্রায় সমান, হালকা একটু বেশি। কেন এরকম হওয়া লাগবে বলো তো? এটা কথা কি গেস করতে পারতেছো যে এটা কেন এরকম হওয়া লাগবে? না হইলে যদি খুব বেশি দিয়ে দাও তাহলে বস্তুর মধ্যে ত্বরণ তৈরি হবে। আমি যখন বস্তুকে এইখান থেকে এইখানে তুলতে চাই ওর মধ্যে ত্বরণ আসুক, এটা আমি চাই না। ওকে, এটা প্রথম কথা গেল। দ্বিতীয়ত, যদি তুমি এক্স্যাক্টলি সমান বল দাও, এক্স্যাক্টলি সমান বল দিলে এটা উঠবে না, সাম্যাবস্থায় থাকবে। তার মানে একটু বেশি দিতে হবে, হালকা একটু, মানে নগণ্য পরিমাণ বেশি দিতে হবে, যেখানে তুমি বলতে পারো এই দুইটা মোটামুটি সেম। ঠিক আছে? তাইলে তুমি যদি এই এজেন্ট দ্বারা যে কৃতকাজটা, তাহলে এফ এজেন্ট, ওয়ার্ক ডান বাই এজেন্ট এ থেকে বি, এটা হচ্ছে তোমার এ অবস্থান আর এটা বি অবস্থান। তাহলে এজেন্ট দ্বারা এ থেকে বিতে কৃতকাজটা কত হবে বলো তো? কত হবে? কি বললাম, তোমার এফ এজেন্টটা দরকার হবে, তারপর সরণটা দরকার হবে, সরণ কত? এইচ, আর এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, তাহলে বল এই দিকে, সরণ এই দিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? cos 0 ডিগ্রি। তাহলে তুমি বুঝতে পারতেছো এই এফ এজেন্টের মানটা, আমি বললাম না প্রায় এমজি, কি বললাম? প্রায় এমজি। তাহলে তুমি ধরে নিতে পারো এটা এমজি, তাহলে আলটিমেটলি কি আসলো? এটা হচ্ছে এমজিএইচ। এটা কি আসলো? এমজিএইচ। তাহলে একটু আগে একটা জিনিস অটোমেটিক তুমি পেয়ে গেছিলা যে ওয়ার্ক ডান বাই গ্রাভিটি এ থেকে বি, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে তোমার মাইনাস এমজিএইচ। তার মানে এই দুইটাও পরস্পরের বিপরীত। অর্থাৎ তুমি কোনো একটা পয়েন্ট থেকে, যে কোনো র্যান্ডম পয়েন্ট, এটা যে তোমার এইদিকে এরকম করে হইতে হবে এমনটা না, এই যে এই পয়েন্ট থেকে তুমি এইরকম করে আরেকটা পয়েন্টে গেলা, তোমার মনে করো কনজারভেটিভ ফোর্সটা কাজ করতেছে এই দিকে, মনে করো কনজারভেটিভ ফোর্সটা কাজ করলো এইদিকে, আর তোমার এজেন্টকে অবশ্যই কনজারভেটিভ ফোর্সের বিপরীতে কাজ করতে হবে। কেন? কারণ যাতে বস্তুর মধ্যে কোনো ধরনের গতিশক্তি তৈরি হওয়ার সুযোগ না পায়, গতিশক্তির পরিবর্তন হোক এটা আমি চাই না, নতুন করে কোনো গতিশক্তি ওর মধ্যে চলে আসুক এই জিনিসটা আমি চাই না। গতিশক্তির পরিবর্তন না করে আমরা কি চাই? আমরা চাই যে ওর মধ্যে গতিশক্তির পরিবর্তন না হোক। ওর মধ্যে গতিশক্তির পরিবর্তন না হোক, তাইলে কনজারভেটিভ ফোর্স তো ওকে টানতে চাবেই। আমরা চাচ্ছি যে গতিশক্তির পরিবর্তন না হোক, তার মানে কি আমাকে কনজারভেটিভ ফোর্সের সমপরিমাণ হালকা একটু বেশি এদিকে আমাকে বলটা অ্যাপ্লাই করতে হবে এক্সটার্নাল। ঠিক আছে? বুঝতে পারতেছি? ওকে। এখন এই কেসের জন্য মনে করো এইরকম হয়েছে ব্যাপারটা, মনে করো আমরা এইখান থেকে এইখানে আনবো আমাদের ইনিশিয়াল এইটা,
ইনিশিয়াল এইটা আর ফাইনাল এইটা। তাহলে এই তুমি যে এই জায়গায় দেখা নিয়ে কনফিউজ হইতে পারো, যাও আমি এটা একটু সরাই দিলাম এইদিকে, কোনো সমস্যা নাই তো, তাই না? তো দেখো আমাদের এফ এক্সটার্নালটা ওই কনজারভেটিভের চেয়ে একটু একটু খালি বেশি হওয়া লাগবে, তাই তো? তাহলে কিছু বলার নাই এখান থেকে, শুধু এইটুকুই বলার, এই যে তোমার ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এই যে মনে করো ইনিশিয়াল থেকে ফাইনাল, এই জিনিসটা শুধু হবে এই কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ। এইটাই শুধু বলার ছিল, যে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কৃতকাজটা হয় সেটা কনজারভেটিভ ফোর্সের দ্বারা কৃতকাজের নেগেটিভ হয়। এই যে এটাকে তুমি এরকমভাবে দেখাইতে পারবা না, এই যে এমজিএইচকে মাইনাস অফ মাইনাস এমজিএইচ বলা যাবে তো নাকি? এটাকে মাইনাস অফ মাইনাস এমজিএইচ বলা যাবে না। আর এই যে দেখো মাইনাস এমজিএইচ মানে কি? মাইনাস এমজিএইচ মানে হচ্ছে তোমার গ্রাভিটি, বা গ্রাভিটি যেহেতু একটা কনজারভেটিভ ফোর্স, তার মানে বলতে পারি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজ। ঠিক আছে, তাহলে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজের ঋণাত্মকটাই হচ্ছে আমাদের এজেন্ট বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজটা। ওকে, বুঝতে পারছি কথা? আচ্ছা, এখন তোমার কাছে একটা জিনিস এইখান থেকে মনে হইতে পারে, সেই বেসিসে তো আমরা সব দুনিয়ার সব বলকে কনজারভেটিভ ফোর্স বলতে পারি, এক চক্রে যেহেতু কৃতকাজটা জিরো। তাহলে এখন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে মনে করো এই একটা পথ, ওকে, এই পথের দুইটা পয়েন্ট হচ্ছে একটা এ আর একটা বি, একটা এ আর একটা হচ্ছে বি। ওকে, এ আর বি। মনে করো এইখানে একটা বস্তু রাখা ছিল এই জায়গায়, বস্তুর ভর কত হয় হোক এগুলো আমাদের দেখার বিষয় না। আমি ঘর্ষণ দ্বারা কৃতকাজ বের করতে চাই। কি দ্বারা? ঘর্ষণ দ্বারা। তাহলে দেখো, খেয়াল করে দেখবা, আমি যদি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এ থেকে বি নির্ণয় করি, তাহলে খেয়াল করো তো কি আসবে। এটা যদি গতি ঘর্ষণ হয়, গতি ঘর্ষণ ছাড়া তো বস্তু আগাবে না। বস্তু যদি অগ্রসর হয় তখন তো গতি ঘর্ষণই ক্রিয়া করে, তাই নয় কি? তাহলে বস্তু যখন এইটার উপর দিয়ে এই দিকে ডাইরেক্টেড হবে, যখন বস্তু এই দিকে গতিশীল হবে, তখন ঘর্ষণ পেছনের দিকে লাগবে, কারণ ঘর্ষণ সবসময় আপেক্ষিক গতিকে অপোজ করে। মানে একটা তলের সাপেক্ষে আরেকটা তল যখন আপেক্ষিকভাবে গতিশীল হইতে যায়, তখন প্রথম তলটাই দ্বিতীয় তলের আপেক্ষিক গতির বিপরীতে ক্রিয়াশীল হয়, আবার এই তলটা নিচের তলের আপেক্ষিক গতিকে বাধা দিবে। ওকে, যাই হোক, এগুলো ঘর্ষণের ব্যাপার। ঠিক আছে, ঘর্ষণ যখন পড়বো তখন আমরা এইগুলা বিস্তারিত জানবো অথবা জেনে আসছি। তাহলে কথা হচ্ছে আমার খুব সিম্পল, যে ঘর্ষণটা এখানে ক্রিয়া করবে কোথায়? এই যে এইদিকে। যেহেতু আমরা প্রথম অবস্থায় সরণের কথা বলতেছি, এইদিকে সরণের কথা বলতেছি আমরা প্রথম অবস্থায় এইদিকে, তাই তো? ওকে, তাহলে আমাদের সরণ হচ্ছে এইদিকে, এইখান থেকে এইদিকে সরণ। এটা হচ্ছে আমাদের এস, আর ফ্রিকশন হচ্ছে এইটা পেছনের দিকে, ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন অবশ্যই, এফ কে এই জন্য দিলাম। তাহলে বল কত? বল হচ্ছে আমাদের এফ কে, সরণ কত? এস। বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? দুইটা পরস্পর বিপরীতে, তাই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মান -1, তাই এইটা আসবে মাইনাস এফ কে ইন্টু এস। হইল? আচ্ছা, এবার আমি তোমাকে এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশনটা বের করতে বললাম বি থেকে এ এর জন্য। কোথা থেকে বললাম? বি থেকে এ এর জন্য। তাহলে বি থেকে এ এর জন্য তুমি যখন বের করবা তখন কত আসবে? তখন তোমার ঘর্ষণ এবার কোথায় অ্যাপ্লাই হবে? এই জিনিসকে তুমি মনে করো এইখান থেকে এইখানে নিয়ে গেছিলা, এখন তোমার বস্তুর সরণটা কোথায় আসতেছে? এই জায়গায়। তোমার সরণের ডাইরেকশন এইটা, তার মানে বস্তুকে গতিশীল হইতে হইছে এই তলের সাপেক্ষে এই দিকে। তাহলে ঘর্ষণ তখন কি? ঘর্ষণের ধর্মই এইটা, যে যখন বস্তুটা এই দিকে গতিশীল হইতে যাবে তখন তো ঘর্ষণটা তার বিপরীতে অ্যাক্ট করবে। তাহলে আমাদের ঘর্ষণটা হচ্ছে এই যে স্পর্শতল বরাবর
এইদিকে ক্রিয়া করলো। আর সরণ তখন কত, যেহেতু বস্তু এইদিকে আসছে তার মানে এই ক্ষেত্রে সরণ আমাদের এইটা, এটা আমাদের সরণ। তাহলে আলটিমেটলি তোমার এই জিনিসটা এরকমই থাকতেছে না, এফ কে ইন্টু এস আর বল আর সরণের মধ্যবর্তী কোণ এইবারও দেখো দুইটা পরস্পর বিপরীতে, তার মানে 180 ডিগ্রি। তাহলে এটা কত আসলো, মাইনাস এফ কে ইন্টু এস। এবার যদি আমি তোমাকে বলি যে এক চক্রের কৃতকাজ কত ফ্রিকশন দ্বারা, সেটা বের করে দাও। এ থেকে বিতে গেল, তারপরে বি থেকে এতে আসলো, এটা কার দ্বারা, ফ্রিকশন দ্বারা। তাহলে ফ্রিকশন দ্বারা এই যে কৃতকাজটা তুমি নিজেই দেখো, এই দুইটা যোগ করা লাগবে তাই না, তাহলে এই দুইটা যোগ করলে জীবনেও জিরো হবে, হবে না। তাহলে এটা হচ্ছে মাইনাস এফ কে এস মাইনাস এফ কে এস ইকুয়াল টু মাইনাস 2 FKS নট ইকুয়াল টু 0। তাহলে এইগুলা, এই জাতীয় বলগুলাকে আমরা কি বলবো, এই জাতীয় বলগুলাকে আমরা বলবো হচ্ছে অসংরক্ষণশীল বল। বা নন কনজারভেটিভ ফোর্স। ওকে, আচ্ছা তাহলে আসো আমাদের কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স এইগুলো নিয়ে কিন্তু আমাদের সব ধারণা আশা করি ক্লিয়ার। ওকে, এখন আমি এই স্লাইডটা একটু নিচে নিয়ে যাই, এগুলোর পরে নিয়ে যাই। হ্যাঁ, এই যে এবার দেখো, এখন দেখো, তাহলে এখন যদি এই স্লাইডটা দেখতে চাও, এখন তোমার কাছে সব পরিচিত মনে হবে। তাহলে দেখো কি কি ছিল, আমরা বলছিলাম যে সংরক্ষণশীল বলের সংজ্ঞা কি, একটি কণা একটি পূর্ণ চক্র সম্পাদন করে তার আদি অবস্থানে ফিরে আসলে, একটা চক্র সম্পাদন করে আগের অবস্থানে ফিরে আসলো, যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে সেই বলটাই সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার হয়, এটা আগে ব্যাখ্যা করে দিছি অলরেডি। যেমন মহাকর্ষ বল, মহাকর্ষ বলের লেজুর হিসেবে অভিকর্ষ বল, স্থির বৈদ্যুতিক বল বা স্থির তড়িৎ বল বা কুলম্ব বল, চুম্বক বল, এটা সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পথের উপরে নির্ভর করে না। আগেও দেখাইছি, তুমি এ থেকে সিতে যাবা, এখন তেরেং ব্যারেং করে যাও, যেমনে যেমনে যাও, শুধু এ আর সি এর অবস্থানের উপরে ডিপেন্ড করবে, ওই যে আদি ও শেষ বিন্দুর অবস্থানের উপরে নির্ভর করে। তারপর আমি যা যা বলছি, অভিকর্ষ বলের দ্বারা এক চক্রের কৃতকাজ, এক চক্র মানে কি, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে এতে আসলো। ওকে, আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে এমন না, ক্লকওয়াইজ ঘুরো একই আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কৃতকাজ কৃতকাজ আমি যা যা বলছি সব। তারপর কৃতকাজের ক্ষেত্রে বি থেকে সি আর সি থেকে বি পরস্পরের বিপরীত হবে, দেখছি এ থেকে সিটা, এ থেকে বি, বি থেকে সি, এটার উপরে যোগ করলে একই আসবে, পথ অনির্ভরশীল। আর গ্রাভিটি দ্বারা কৃতকাজ ওইটা হবে এজেন্টের দ্বারা কৃতকাজের অপোজিটটা, বা বলতে পারি এটা কনজারভেটিভ ফোর্স দ্বারা যে কৃতকাজ সেটা হবে এজেন্ট দ্বারা কৃতকাজের ঠিক বিপরীত, বা এজেন্ট দ্বারা যে কৃতকাজ সেটা হবে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজের বিপরীত। তারপর ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, এটা দেখতেছি যে জিরো হচ্ছে না, তার মানে এটা একটা অসংরক্ষণশীল বল, একটা পূর্ণচক্র সম্পাদন করলে এক চক্রের কৃতকাজ শূন্য হবে না। এক্সাম্পল কি, ঘর্ষণ বল, সান্দ্র বল। ওকে, এইগুলা ক্লিয়ার।